ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 9-এর ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার ফ্রেঞ্চ রেভলিউশন, এই ফ্রেঞ্চ রেভলিউশনের চ্যাপ্টারের আমি একাধিক ভিডিও তোমাদের দিয়েছি। আমরা সেগুলো আলাদা আলাদা ভিডিও তোমরা দেখেছো। আজকের ভিডিও হবে আমার ফ্রেঞ্চ রেভলিউশনের মহিলাদের বা নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা এবং ফ্রেঞ্চ রেভলিউশনের যে পরিবর্তন, অধিকারের ঘোষণা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের জনগণের মনে যে প্রভাব পড়েছে বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করছি। 1789 সালে আগস্ট মাসে 5 থেকে 6 অর্থাৎ 5-6 তারিখে খাদ্যের দাবিতে মহিলারা মিছিল করে। পুরুষরাও মিছিল করেছিল, তার সঙ্গে মহিলারাও ব্যাপকভাবে মিছিল সংগঠিত করে। প্যারিস শহরকে মহিলারা মিছিল করে ঘিরে ফেলে। প্যারিসের তোমার কাছেই ভার্সাই নগরীতে রাজ পরিবারের সদস্যরা অবস্থান করে ফরাসি বিপ্লবের সময়। বাস্তিল দুর্গের পতন ঘটেছে। এমতো অবস্থায় মহিলারা এবং তোমার লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়। এই জাতীয় রক্ষী বাহিনী এবং মহিলাদের সমবেত মিছিল এবং সংগঠিত আন্দোলনের মধ্য দিয়ে ভার্সাই নগরীকে ঘিরে ফেলে এবং সেখান থেকে রাজ পরিবারের রাজপ্রাসাদে ঢুকে তাদের রক্ষীদের হত্যা করে রাজ পরিবারের সদস্যদের প্যারিস শহরে নিয়ে আসে, বন্দি করে নিয়ে আসে। তাদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাদেরকে নিয়ে আসে এবং এই ভার্সাই নগরী থেকে প্যারিসে কামান টেনে আনে মহিলারা। আর মহিলারা রুটির জন্য আন্দোলন সংগঠিত করে। রাজ পরিবারকে যখন তারা বন্দি করে ভার্সাই নগরী থেকে প্যারিসে আনছে, তখন তারা মিছিলে স্লোগান দিয়েছিল। তাদের রুটির আন্দোলনের স্লোগান ছিল, আমরা রুটিওয়ালা, আমরা রুটিওয়ালা, আমরা রুটি চাই। এই স্লোগান দিতে দিতে তারা প্যারিস শহরে আসে। রুদে বলেছেন যে খেটে খাওয়া যারা মহিলা, নিচু বর্ণের 6000 মহিলা, তারা এই বিপ্লবে মিছিল সংগঠিত করে এবং তারা সোচ্চার হয়, তারা আন্দোলন করে। ফরাসি বিপ্লবে দেখা যায় যে রাজা অনেকটাই নরম হয়েছেন, মাথা নত করেছেন, কিন্তু সাধারণ মানুষের, মহিলাদের ক্ষোভ ছিল অভিজাতদের প্রতি এবং যাজকদের প্রতি। তার কারণ মূলত অভিজাতরা রাজ পরিবারকে, রাজাকে পরিচালনা করতেন। মহিলাদের ভোটের অধিকার ছিল না, তারা লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত। তাই
ফরাসি বিপ্লবের আগে মহিলারা একটা সংগঠন তৈরি করে, বিপ্লবী প্রজাতান্ত্রিক মহিলা নাগরিক সমিতি। ফ্রেঞ্চ রেভলিউশনের আগে, ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এই বিপ্লবী প্রজাতান্ত্রিক মহিলা নাগরিক সমিতি বিরাট ভূমিকা পালন করে। আলিম্পাদা ঘুষ নারীদের অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেন যে নারীদের অধিকারকে গুরুত্ব দিতে হবে, পুরুষদের যেমন অধিকার থাকবে পাশাপাশি নারীদেরও অধিকার থাকবে। নারী মহিলাদের নেতৃত্বে ছিলেন মাদাম রোনাল্ড, পাউলিন লিওন, এরা নেতৃত্ব দিয়েছেন। যাই হোক, আমরা পৃথিবীর যে কোনো বিদ্রোহ, রিভোল্ট, পৃথিবীর যে কোনো বিপ্লবে আমরা লক্ষ্য করি যে নারীদের একটা বিরাট ভূমিকা পালন করে। নারীরা ফরাসি বিপ্লবের যে আদর্শ, স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, ভ্রাতৃত্ববোধ, এই আদর্শের দ্বারা তারা অনুপ্রাণিত হয়ে ফরাসি বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে তারা এই বিপ্লবে অংশ নেয়। সুতরাং ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং পরবর্তী কালে বিভিন্ন দেশে নারী আন্দোলনের উপর ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার প্রভাব পড়েছে। এরপর আমরা দেখব যে ফ্রান্সে 1789 সালে যে বিপ্লব সংঘটিত হলো, এই বিপ্লবের পর মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা করা হলো। মানুষের অধিকার এবং ফরাসি দেশের নাগরিকদের অধিকারের ঘোষণা করা হলো। 1789 সালে 26শে আগস্ট ঘোষণা করা হয় মানুষ ও নাগরিকদের অধিকার। 1789 থেকে 1791 এই 2 বছর ধরে তোমার সংবিধান রচনার কাজ চলে। এই যে মানুষ ও নাগরিকদের অধিকারের যে ঘোষণা, এটা ফরাসি দেশের বিপ্লবীরা অন্য দেশের দ্বারা প্রভাবিত হয়েছে। মানুষ ও নাগরিকদের অধিকার ক্ষেত্রে ফরাসি দেশের বিপ্লবীরা যে প্রভাবিত হয়েছেন, যেগুলির মধ্য দিয়ে, সেগুলি হলো ইংল্যান্ডের বিল অফ রাইটস। ইংল্যান্ডে অলিখিত সংবিধান, সেখানে সংবিধানে তোমার মৌলিক অধিকারের কথা উল্লেখ নেই, কিন্তু বিল অফ রাইটসের ইংল্যান্ডের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে যে নাগরিকরা অধিকার ভোগ করবে। তাছাড়া ইংল্যান্ডের হেবিয়াস কার্পাস নাগরিকদের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। ইংল্যান্ডের রিফর্মস অ্যাক্ট বিভিন্ন সময়ে পাশ হয়েছে, পার্লামেন্ট তৈরি করেছে, তার মধ্য দিয়ে ইংল্যান্ডের জনগণের ভোটাধিকারকে স্বীকার করা হয়েছে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ঘোষণা করা হয়েছিল নাগরিকদের অধিকারের কথা। জ্ঞানদীপ্ত দার্শনিক যারা, নবজাগরণের ফলে ইউরোপে জ্ঞানদীপ্ত দার্শনিক তারা ঘোষণা করেছিলেন অধিকারের কথা, যে মানুষ অধিকার পাবে, মানুষ তাদের দাবি পূরণ করতে পারবে। এইসব বক্তব্যের দ্বারা, অর্থাৎ ইংল্যান্ডের বিল অফ রাইটস, ইংল্যান্ডের
অলিখিত সংবিধানে লিখিত দলিল, লিখিত আইন, হেবিয়াস কার্পাস, লিখিত আইন, এই সমস্ত বিষয়ের দ্বারা ফরাসি দেশের মানুষ ও অধিকারের যে বক্তব্য, দাবি, মানুষ ও অধিকারের দাবি ঘোষণা করা হয় তার দ্বারা প্রভাবিত হয়েছেন। এবং 1799 থেকে 1791 সাল পর্যন্ত জাতীয় সভা যে সংবিধান তৈরি করেছে, সেই সংবিধান 1791 সালে প্রকাশিত হয়। সেই সংবিধানের মুখবন্ধে অর্থাৎ প্রিয়াম্বল হিসাবে ঘোষণা করা হয় মানুষ ও নাগরিকদের জন্য অধিকারের ঘোষণা। এবার আমরা দেখব মানুষ ও নাগরিকদের অধিকারের ঘোষণাতে কি বলা হয়েছে। 1791 সালে নতুন সংবিধানে, যে সংবিধান জাতীয় সভা, ফ্রান্সের জাতীয় সভা স্টেট জেনারেল তৈরি করেছে, বিপ্লবের চাপে পড়ে রাজশক্তি দুর্বল হয়েছে, বিনয়ী হয়েছে, এবং এখানে আমরা দেখব যে যারা অভিজাত তারা বন্দী হয়েছে এবং যাজক সম্প্রদায়ের অত্যাচারীরা বন্দী হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সংবিধানে যে মানুষ ও অধিকারের ঘোষণা করা হয়েছে তার মূল বক্তব্য কি? 1 নম্বর বক্তব্য, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। ফ্রান্সের জনগণের তৃতীয় সম্প্রদায়ের মানুষের কোনো স্বাধীনতা ছিল না ফরাসি বিপ্লবের আগে। কৃষকদের, শ্রমিকদের, কৃষকের সংখ্যা ছিল 80%, তৃতীয় সম্প্রদায়ের সংখ্যা ছিল 97%, 97%। তার মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষ, মধ্যবিত্ত তথা বুর্জোয়া শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তারা ছিল ধনী, বাকিরা ছিল খুবই দরিদ্র। তাদের কোনো অধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, সামাজিক মর্যাদা ছিল না। সুতরাং তাদেরকে অধিকার দানের কথা এই নতুন সংবিধানে ঘোষণা করা হলো এবং বলা হলো যে স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার। মানুষ যখনই জন্মগ্রহণ করবে, সে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করবে, তার স্বাধীনতাকে কেড়ে নিতে পারে না কেউ, রাষ্ট্র কাঠামো কেড়ে নিতে পারে না। স্বৈরাচারী, অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী, পূর্ব রাজতন্ত্র ফরাসি জনগণের, সাধারণ মানুষের অধিকার, যে অধিকার হচ্ছে জন্মগত অধিকার, সেই অধিকার কেড়ে দিয়েছে। এটা অন্যায়, সেই অধিকার দিতে হবে। নাম্বার 2, মানুষ ও অধিকারের ঘোষণাপত্রে 2 নম্বর বক্তব্য হলো আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান, এটা ব্রিটিশ চিন্তাবিদের দ্বারা প্রভাবিত হয়েছেন ফরাসি দেশের জাতীয় সভার সদস্যরা। জাতীয় সভার সদস্যরা, তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা, এবং আমরা আলোচনায় দেখেছি টেনিস কোর্ট শপথের সময় তৃতীয় সম্প্রদায়ের 621 জন প্রতিনিধি ছিল, আর তোমার অভিজাত সম্প্রদায়ের কিছু সদস্য এবং যাজক সম্প্রদায়ের কিছু সদস্য, তারা তৃতীয় সম্প্রদায়ের সদস্যদের যোগ দিয়েছে এবং বুর্জোয়া রেভলিউশন হয়েছে। সেখানে রাজশক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে, তৃতীয় সম্প্রদায়ের দাবিকে মেনে নিতে বাধ্য হয়েছে। সুতরাং এই সংবিধান সভাতে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধির প্রাধান্য বেশি। তারা ইংল্যান্ডের এভিডাইসি রুল অফ ল অর্থাৎ আইনের অনুশাসন গ্রন্থে উল্লেখ করেছেন তোমার আইনের অনুশাসনের কথা। আইনের অনুশাসন, রুল অফ ল, এর 3টি বক্তব্য। 1 নম্বর হলো সাধারণ আইনের প্রাধান্য। দেশের আইনসভা, পার্লামেন্ট ইংল্যান্ডের যে আইন তৈরি করবে সেই আইন সকলে মান্য করে চলবে।
সাধারণ আইনের প্রাধান্য। নাম্বার 2, আইনের চোখে সবাই সমান। ইংল্যান্ডের পার্লামেন্ট যে আইন তৈরি করে সেখানে ধনী গরিব নির্ধন নারী পুরুষ স্ত্রী সমস্ত মানুষ আইনের চোখে সবাই সমান। আইন সবাইকে সমান চোখে দেখবে। আইন বৈষম্যমূলক আচরণ করবে না কোনো ব্যক্তির প্রতি। এই যে আইনের চোখে সবাই সমান। 3 নম্বর ডাইসির বক্তব্য আইনের অনুশাসন তত্ত্বে উল্লেখ করেছেন যে নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে। নাগরিকদের যে অধিকার আছে, জন্মগত অধিকার, স্বাধীনতার অধিকার, জন্মগত অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই অধিকারকে রক্ষা করতে হবে। 3টি বক্তব্য: সাধারণ আইনের প্রাধান্য, আইনের চোখে সবাই সমান, আর আইন নাগরিক অধিকার রক্ষা করবে। এই 3টি বক্তব্য ডাইসির আইনের অনুশাসন তত্ত্বে উল্লেখ ছিল। ফ্রান্সের জাতীয় সভার সদস্যরা এই 3টি বক্তব্যের মধ্যে আইনের চোখে সবাই সমান, এই 2 নম্বর যে বক্তব্য, এই বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে তারা ফ্রান্সের সংবিধানে 1791 সালের সংবিধানে তোমার আইনের চোখে সবাই সমান এই কথাটি উল্লেখ করেছেন। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষ, দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, নারী পুরুষ সবাইকে আইন, সংবিধান সভা যে আইন তৈরি করবে ফ্রান্সে, সেই আইন মেনে চলবে। এইটা নতুন সংবিধানের বক্তব্য। আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর দি ল। 3 নম্বর মানুষ এবং অধিকারের ঘোষণাতে বলা হয়েছে বাক স্বাধীনতা। ফ্রান্সের জনগণের প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকবে। প্রত্যেকটা মানুষ লিখিতভাবে মৌখিকভাবে তার মতামত প্রকাশ করতে পারবে। এটাই হলো বাক স্বাধীনতা। ফ্রান্সের গণমাধ্যম, সংবাদপত্রের যে স্বাধীনতা, মাস মিডিয়া স্বাধীনভাবে ভূমিকা পালন করবে। ফ্রান্সের জনগণ নিজের মতো করে ধর্ম বিশ্বাস করবে, ধর্ম প্রচার করবে। ধর্মীয় যে স্বাধীনতা সেটা স্বীকার করা হলো। সংবিধান সভা এটা করবে, ধর্মীয় স্বাধীনতা দিবে। জাতীয় সভা এই বক্তব্য উল্লেখ করেছেন। আর ফ্রান্সের জনগণ, সামন্ত প্রভুরা যে সম্পত্তি আটকে রেখেছে, যাজক সম্প্রদায়ের মুষ্টিমেয় ব্যক্তি সম্পত্তি আটকে রেখেছে, তাদের হাতে কেন্দ্রীভূত রেখেছে। ব্যাপক সংখ্যক কৃষকদের, ব্যাপক সংখ্যক সাধারণ মানুষদের সম্পত্তির মালিকানা থেকে এতদিন বঞ্চিত রাখা হয়েছে। সেই বঞ্চিত মানুষগুলিকে সম্পত্তির অধিকার দিতে হবে। রাইট টু প্রপার্টি ইচ অ্যান্ড এভরিবডি পাবে। এই রাইট টু প্রপার্টি এতদিন ছিল না। সংবিধান সভা এটা ঘোষণা করেছে। আর কি? সম্পত্তি বিক্রি করতে পারবে, সম্পত্তির ভোগ দখল করতে পারবে। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের স্বাধীনতা এবং সম্পত্তি ভোগের অধিকার ভোগ করবে সাধারণ মানুষ। এই 3 নম্বর নীতিতে বলা হয়েছে। 4 নম্বর অধিকারের ঘোষণাপত্রে বক্তব্য হলো যে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। সার্বভৌম ক্ষমতা মানে একমাত্র রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে সার্বভৌম ক্ষমতা বলা হয়। এই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের নামে কিন্তু সরকার এই ক্ষমতা ব্যবহার করে। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। এই ক্ষমতা যাজক সম্প্রদায়ের হাতে এতদিন ধরে কেন্দ্রীভূত ছিল। এই ক্ষমতা স্বৈরাচারী রাজতন্ত্রের হাতে কেন্দ্রীভূত ছিল এতদিন। এই ক্ষমতা অভিজাত, মুষ্টিমেয় অভিজাত, সম্পদশালী অভিজাত শ্রেণীর হাতে কেন্দ্রীভূত ছিল। এটা চলবে না। জনগণের হাতে এই সার্বভৌম ক্ষমতা দিতে হবে। পিপুল অফ ফ্রান্স তারা ক্ষমতা ভোগ করবে, তাদের এই ক্ষমতা। জনগণ তোমার রাষ্ট্রের, ফ্রেঞ্চ স্টেটের যে পাওয়ার, স্টেট পাওয়ারটাকে ব্যবহার করবে। এতদিন স্বৈরাচারী পূর্ব রাজতন্ত্র, স্বৈরাচারী রাজারা ব্যবহার করেছেন। চতুর্দশ লুই বলতেন আই এম দ্য স্টেট। পঞ্চদশ লুই স্বৈরাচারী ছিলেন, তিনি আরামপ্রিয় শাসক ছিলেন।
আর সরাসরি বলতেন আমি যা বলবো সেটাই আইন, সেটা সবাইকে মেনে চলতে হবে। এটা চলবে না। ক্ষমতা জনগণের হাতে থাকবে, নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র থাকবে। ফরাসি বিপ্লবের 101 বছর আগে 1688 সালে ইংল্যান্ডে যে চরম রাজতন্ত্র ছিল, 88-র আগে যে চরম রাজতন্ত্র ছিল, ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তারা গ্লোরিয়াস রেভলিউশনের মধ্য দিয়ে, অর্থাৎ 1688-র যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে তাদের রাজশক্তিকে পরাজিত করেছে। রাজশক্তি পরাজিত হয়ে পলায়ন করে রাজা, এবং তখন সে দেশে উদীয়মান ধনিক বণিক শ্রেণী পার্লামেন্টের হাতে ক্ষমতা বৃদ্ধি করে। পার্লামেন্টে সামন্ত শক্তির যে প্রাধান্য ছিল, সেই জায়গায় তোমার নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হবে এবং তাদের হাতে ক্ষমতায় চলে যায়। দেখে বলা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসি। তখন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের দেশেও, ফ্রান্সেও তোমার রাজার হাতে ক্ষমতা সীমিত থাকবে। সীমিত রাজতন্ত্র, চরম রাজতন্ত্র নয়, স্বৈরাচারী রাজতন্ত্র নয়, এই ক্ষমতা জনগণের হাতে হস্তান্তরিত করা হলো। এই হলো 1791 সালের সংবিধান সভা সংবিধানে এটা লিপিবদ্ধ করল। যাই হোক, আমরা দেখব যে ঐতিহাসিক ওলার কি বলছেন। ঐতিহাসিক ওলার বলছেন তোমার ফরাসি জনগণের, অর্থাৎ মানুষের যে তোমার মুক্তির ঘোষণাপত্র এবং অধিকারের যে ঘোষণাপত্র, তা হলো পুরাতন তন্ত্রের মৃত্যুর পরোয়ানা। এই ঘোষণা মৃত্যুর পরোয়ানা, এই ঘোষণার সমালোচনা থাকতে পারে। তা কৃষকদের জমির মালিকানা সঠিকভাবে দেওয়া হয়নি। যাই হোক, তবুও এই যে তোমার অধিকারের ঘোষণা, ফরাসি বিপ্লবের যে একটা ঘোষিত আদর্শ জাতীয় সভা ঘোষণা করলো, নতুন সংবিধানে এই অধিকারের ঘোষণাকে লিপিবদ্ধ করার কথা বলা হলো। আমরা দেখব সংবিধান সভার কার্যাবলীতে আবার এই বক্তব্যগুলো ফিরে আসবে। লেফেভার বলছেন যে ইউরোপের নবযুগের মানে নবযুগের আগমন বার্তা কি আগমন বার্তা? এই ঘোষণাপত্রে আমরা আলোচনা করলাম কতগুলো বিষয়, খুবই গুরুত্বপূর্ণ ফরাসি দেশের জনগণের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। এরও ত্রুটি বিচ্যুতি আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তবুও এটা ইউরোপে, শুধু ফ্রান্সে নয়, ইউরোপে নবযুগের আগমন বার্তা। ইউরোপে তখন অস্ট্রিয়া স্বৈরাচারী রাজতন্ত্র চলছে, রাশিয়াতে স্বৈরাচারী রাজতন্ত্র চলছে, সেখানে জনগণের কোনো মতামতের গুরুত্ব নেই, সাধারণ মানুষের অধিকার নেই। অস্ট্রিয়ার স্বৈরাচারী শাসক মেটারনিখ চরমভাবে নাগরিকদের অধিকারকে পদদলিত করে। অস্ট্রিয়ার শাসক মেটারনিখ ইটালিকে পরাধীন করে রেখেছে, জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র 39টা রাজ্যকে পরাধীন করে রেখেছে। তাই তাদের ক্ষেত্রে, সেই সমস্ত পরাধীন ভূখণ্ডের জনগণের ক্ষেত্রে এই অধিকারের ঘোষণা, ফরাসি বিপ্লবের পরে যে জাতীয় সভা যে অধিকারগুলো, যে মুক্ত সাধারণ মানুষের অধিকারের কথা বলল, এর দ্বারা তারা প্রভাবিত হবে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আইনের চোখে সবাই সমান, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের অধিকার, জনগণই রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এই সমস্ত বক্তব্যের দ্বারা প্রভাবিত হবে এবং আমরা দেখব যে সত্যি সত্যি প্রভাবিত হয়েছে। নেক্সট আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের সময়, যখন বিপ্লব সংগঠিত হচ্ছে, বিভিন্ন দেশে গুজব রটে গিয়েছিল, সেই গুজবগুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিও বড় হয়ে যাচ্ছে, শেষ করব। গুজব কি? যখন বাস্তিল দুর্গের পতন ঘটল, বাস্তিল দুর্গে রক্ষী বাহিনীদের হত্যা করে বিপ্লবীরা ঢুকে পড়ল, তখন একটা গুজব রটে গিয়েছিল যে সেতাতুয়ানে জনবহুল এলাকাতে ফরাসি দেশের সরকার, রাজা তোমার বিশাল সেনাবাহিনী মোতায়েন করেছে এবং জনবহুল বস্তি এলাকাতে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, এরকম একটা প্রচার হয়ে গেছিল। সেই প্রচারের ফলে ফ্রান্সের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ সেখানে তার প্রতিবাদ শুরু করেছিল। রটে গিয়েছিল যে বস্তিতে আক্রমণ করেছে বিশাল সেনাবাহিনী। এই যে রটনা,
এই রটনা কিছুটা হলেও সত্যি ছিল, কিন্তু এই রটনার থেকে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। নাম্বার 2, আরেকটা ঘটনাটা কি, বাস্তিলের পতন যখন হলো, বাস্তিলের পতন যখন ঘটলো, তখন ফ্রান্সের গ্রামাঞ্চলের মানুষ একটা উদ্দীপনায় উৎসাহে মেতে উঠেছিল। তার কারণ বাস্তিল দুর্গ, যে দুর্গ ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক, যে দুর্গে সাধারণ মানুষকে ধরে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হতো, তাদেরকে প্রহার করা হতো, তাদেরকে ওখানে হত্যা করা হতো, তার পতন হয়েছে, সাধারণ মানুষের জয় হয়েছে। এইভাবে রটে গেছিল। বাস্তিল দুর্গের পতনের পর অভিজাতদের বন্দি করেছে, অভিজাতরা বন্দি হয়ে আছে। যারা সুবিধাবাদী শ্রেণী, যারা অধিকারভোগী শ্রেণী, যারা অত্যাচারী শ্রেণী, সেই অভিজাত মুষ্টিমেয় ব্যক্তি, তাদেরকে বন্দি করে রেখেছে সাধারণ মানুষ। চারিদিকে রটে গিয়েছে যে অভিজাতদের ভাড়াটে গুন্ডারা আক্রমণ করছে, আর ফরাসি সেনারা আক্রমণ করতে চলে আসছে তাদেরকে, অর্থাৎ বন্দি অভিজাতদের ছাড়িয়ে নিতে আসছে। এই রটনা রটে গেল গ্রাম বাংলার মানুষের মধ্যে। এতে গ্রাম বাংলার মানুষ ক্ষেপে উঠল, উত্তেজিত হয়ে উঠল। তাদের মধ্যে উৎসাহ দেখা দিল, উদ্দীপনা দেখা দিল যে রাজশক্তিকে পরাজিত করতে হবে, রাজশক্তিকে শাস্তা করতে হবে। কৃষক বিদ্রোহ গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ল। তারপর তৃতীয় ঘটনা কি, ফ্রান্সের প্যারিস শহর থেকে 200 কিলোমিটার দূরে বিদেশি সেনারা অবস্থান করছে। অভিজাতদের বন্দি মুক্ত করবে, স্বৈরাচারী যাজকদের বন্দি মুক্ত করবে। জনগণ বন্দি করে রেখেছে, রাজশক্তিকে বন্দি করে রেখেছে, তাদেরকে মুক্ত করতে আসে বিদেশি শক্তি। এবং ফ্রান্সের রাজা তার সেনাকে তাদের বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ করে তাদের মিলিত শক্তি আক্রমণ করতে আসছে। এটা রটে গেলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। সাধারণ মানুষ আরও তাদের মনোবল বৃদ্ধি পায়। এইভাবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছে। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম বিভিন্ন 3টি রটনার কথা আমরা বললাম, যেটা কিছুটা ঘটনা আর কিছুটা রটনা, তার মধ্যে দিয়ে ফরাসি জনগণ ক্ষিপ্ত হয়েছে। আর আমরা আলোচনা করেছি মহিলাদের ভূমিকা, নারীদের ভূমিকা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে। যে কোনো আন্দোলন, যে কোনো সংগঠিত বিদ্রোহ, সব ক্ষেত্রেই নারীদের একটা বিরাট ভূমিকা থাকে এবং স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে থাকে। এটা আমরা ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা দেখে আমরা বুঝতে পারলাম। আর কথা কি, যে বিপ্লবের সময় কিছু আদর্শ মানুষের মধ্যে কাজ করে। একটা মানুষের ও নাগরিকদের অধিকারের যে ঘোষণা, সেটা সংবিধান সভা করেছিল। নতুন সংবিধানে এটা উল্লেখ করা হয়েছিল যে সংবিধান 1791 সালে চালু হয়েছে। পরবর্তীকালে এই সংবিধান সভা নতুন সংবিধান অনুযায়ী সংবিধান সভা অর্থাৎ ফ্রান্সের যে আইনসভা, সংবিধান সভা, সেই সংবিধান সভা কী ভূমিকা পালন করেছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে এই আমার ফরাসি বিপ্লবের যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর একটা ভিডিও বানালেই হবে। তা আমরা একটা লক্ষ্য করলাম, বিভিন্ন গুজব থেকে জনচেতনা, ফরাসি জনগণের মধ্যে চেতনা আসে। চেতনা ছাড়া বিপ্লব আসে না। আমরা এটা কিন্তু তাও ফরাসি বিপ্লব থেকে শিক্ষা পেলাম। আর অধিকারের ঘোষণাপত্রে খুব ভালো ভালো কথা, যেটা আজকে সার্বজনীন সত্য আর কি, ধ্রুব সত্য আর কি, সর্বজনীন ব্যাপার, যে মানুষ জন্মায় যখন সত্যি স্বাধীনতা নিয়েই জন্মায়, পরাধীনতা নিয়ে জন্মায় না। এই যে বক্তব্য, এটা খুবই তাৎপর্যপূর্ণ। আর আইন সবাইকে সমান চোখে দেখবে, এটা তো খুবই ভালো, এটা তো মানবিক। আর কি, যে বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের থাকা দরকার। কে ধনী, কে মধ্যবিত্ত, কে দরিদ্র, এইসব বিচার করে বাক স্বাধীনতা থাকবে? হ্যাঁ, এটা তো ঠিক না। যাজক অভিজাত তারা ধনী, যাজক অভিজাত তারা রাষ্ট্রীয় কাজে অংশ নিচ্ছে, তাদেরও বাক স্বাধীনতা থাকবে আর সাধারণ মানুষের থাকবে না, এটা তো ঠিক না,
তাই না? আর একটা কথা কি, আর একটা কথা হলো যে আমরা দেখেছি যে এই ঘোষণাতন্ত্রের মধ্য দিয়ে যে পুরাতন তন্ত্র, যে একটা ওল্ড সিস্টেম, বহুদিন ধরে স্বৈরাচারী রাজতন্ত্র, সেই সিস্টেমের পতন ঘটিয়েছি। এবং এই যে ভালো, তারপরে আমরা দেখেছি যে ফরাসি বিপ্লবের যে আদর্শ, তোমার সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব, সাম্য, ইকুয়ালিটি, ফ্রিডম, ফ্রিডম, তোমার ফ্রিডম, আর একটা কথা কি তোমার ফ্যাটার্নিটি বা সৌভ্রাতৃত্ব, এই 3 আদর্শ বিশাল ভূমিকা পালন করেছে। এই বলে আজকে আমি তোমাদের ভিডিও শেষ করছি। ভিডিও দেখবে এবং ভালো করে শুনবে। আমি যেসব এবং খাতায় লিখে নিলে ভালো হয়, লিখে নিবে। এমসিকিউ যেগুলো আমি বলেছি এর আগে, সেগুলো তোমরা লিখে নেবে। এই বলে আজকে ভিডিও আমি এখানে শেষ করছি।